বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা হচ্ছে অনেকের অনেক প্রশ্ন থাকে বিভিন্ন পদ সম্পর্কে। আপনারা জেনে থাকবেন কিছুদিন আগে বাংলাদেশ বিমানের একটা বড় সার্কুলার এসেছে, যেখানে প্রায় 525টা পদের বিপরীতে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। এবং সেখানে সর্বপ্রথম যে পদটা ছিল সেটা ছিল গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। এই পদটার সম্পূর্ণ তথ্য আমরা একটা ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব। বিশেষ করে এই পদে আপনার পোস্টিং কোথায় হবে, আপনি কী ধরনের স্যালারি পাবেন এবং আপনার কাজগুলো কী থাকবে, এই পদে চাকরি করলে আপনার সুবিধা অসুবিধা কী ধরনের হবে, আপনার এক্সাম ফরম্যাট অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসটা কী ধরনের হবে এবং আপনার পোস্টিং কোথায় হবে, আপনি ভবিষ্যতে কী কী সুবিধা পাবেন, আপনার প্রমোশন গ্রোথ কীরকম হবে এবং আপনি কোন লেভেল পর্যন্ত যেতে পারবেন এবং আপনার শুরুতে স্টার্টিং প্রসেসটা কীরকম হবে, সব কিছু ইন ডিটেলস একটা ভিডিওর মধ্যে করার চেষ্টা করেছি। এবং বিভিন্ন রিসোর্স থেকে এবং বাংলাদেশ বিমানের ওয়েবসাইট থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এবং এখানে যারা জব করছে তাদের থেকে বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করে আপনাদের এখানে ইনক্লুড করার চেষ্টা করা হয়েছে। বরাবরের মতো আমি আপনাদের জন্য স্লাইড তৈরি করেছি, তো চলুন আমরা স্লাইড ধরে ধরে কথা বলি। এটা হচ্ছে একেবারে বাংলাদেশের লুক্রেটিভ জবগুলোর মধ্যে একটা হতে পারে। আপনি যখন আমার স্লাইডটা শেষ হবে আপনি আসলে বুঝতে পারবেন। তো আবেদনের জন্য এখনও সময় আছে। যারা এখনও আবেদন করেনি একেবারে শেষ প্রান্তে এসে আপনি আবেদন করতে পারেন। তো আমি আসলে আজকে শুধুমাত্র এই জবের এই পোস্টটা রিলেটেড কথাবার্তা বলবো, যদিও আরও দুটো পোস্ট আছে, সেগুলো নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে পরবর্তীতে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তা চলুন আজকে আমরা দেখি গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এই পদটা আসলে কী এবং কী ধরনের কাজকর্ম করে থাকে। তো এখানে আমরা সব প্রথমে দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমানের যেই সার্কুলারের যে পদটা সেটা নিয়ে আমি একটা কভার পেজ করেছি এবং এখানে ইনফরমেশনগুলো আছে। তো চলুন আমরা কথা না বেরিয়ে সর্বপ্রথমে এখানে চলে আসি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পদটার নাম হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই পদ। বিমানের বেতন বিভাগ 3/2 এর অধীন। এখন পেনশন নেই, আছে গ্র্যাচুইটি। যারা পেনশন এবং গ্র্যাচুইটি বিষয়টা বোঝেন না তারা আরেকটা ভিডিও আছে সেটা থেকে দেখে বুঝে নিতে পারেন, অথবা এই বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আসুন পোস্টিং আসলে ব্যাপারটা কি, অর্থাৎ এখানে আগের মতো যেমন পেনশন নিয়ে এককালীন যে অনেকগুলো টাকা দেওয়া হতো সেটা নেই। এখন গ্র্যাচুইটি সিস্টেমে অর্থাৎ অন্যান্য জবের ক্ষেত্রে যে ধরনের সিস্টেম চালু করা হয়েছে সেটা অনুযায়ী এখানে আপনাকে কাউন্ট করা হবে। সবার প্রথম যদি পোস্টিং নিয়ে আমরা বলি, সাধারণত পদের পোস্টিং হয় সরাসরি এয়ারপোর্টে। বাংলাদেশের যে কোনো বিমানবন্দর সীমিত সংখ্যক পোস্টিং হবে ডোমেস্টিক বিমানবন্দরে, তবে অধিকাংশ যারা নির্বাচিত হবেন তাদের অধিকাংশেরই পোস্টিং হবে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে। ডোমেস্টিক এয়ারপোর্টে নাইট শিফট নেই, তবে আন্তর্জাতিক শিফটগুলোতে বা আন্তর্জাতিক পোর্টগুলোতে আপনাকে বা জোনগুলোতে আপনাকে রোস্টার হিসেবে আপনাকে ডিউটি পালন করতে হবে, সেটা আমরা পরবর্তীতে বলছি। তো এখানে আপনার পোস্টিং হতে পারে বাংলাদেশের যে কোনো এয়ারপোর্টে, আপনার ইন্টারন্যাশনাল জোনে অথবা ডোমেস্টিক জোনে আপনার পোস্টিং হয়ে থাকবে। যেহেতু বাংলাদেশ বিমান একটা রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা, তাই আপনার এখানে যেগুলো ফরেন এয়ারলাইন্সের সাথে চুক্তি আছে সেগুলোকে, এবং এয়ারপোর্টে আপনাকে লোকাল বেসরকারি এয়ারলাইন্স ব্যতীত যেগুলো আমাদের দেশের লোকাল এবং এয়ারলাইন বেসরকারি এয়ারলাইন্স ওদের তো নিজস্ব সার্ভিস ব্যবস্থা আছে, সেগুলো ছাড়া বাকি যে সকল এয়ারলাইন্স আছে সেগুলোকে আপনাকে সহায়তা দিতে হবে বা সেবা দিতে হবে। এই গেল পোস্টিংয়ের বিষয়। এবার আসুন কাজ নিয়ে আমরা একটু জানি। কাজ মূলত হচ্ছে আপনাকে কী ধরনের কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে আমি হাইলাইট করেছি। মূলত চেক ইন কাউন্টার আপনাকে কাজ করতে হবে, গেট সার্ভিস অ্যান্ড আদার্স আপনাকে কাজ করতে হবে, লস্ট অ্যান্ড ফাউন্ড ডিপার্টমেন্টে কাজ করতে হবে, র্যাম সেকশন অর্থাৎ রানওয়েতে যে কাজগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে। তো ইন ডিটেলস আমরা যদি একটু শর্ট দেখি, সেটা হচ্ছে যাত্রীদের ভিসা, আপনাদের ভিসা যাত্রীদের ভিসাগুলো চেক করা, পাসপোর্ট ঠিক আছে কিনা, টিকিট কারেকশন ঠিক আছে কিনা, টিকিট ঠিক আছে কিনা, এগুলো দেখে বিমানে ওঠানোর জন্য তাদেরকে যেই যাবতীয় কার্যাবলী আছে সেগুলো পরিচালনা করা, এরপর ফ্লাইট সুপারভিশন করা, বিমানে যাত্রীদের বোর্ডিং করার ক্ষেত্রে সাহায্য করা বা বোর্ডিংয়ের প্রস্তুতি নেওয়া, সিট সম্বলিত অনুমতিপত্র দেখে বোর্ডিং পাস দেয়া, অর্থাৎ যেটা চেক ইন কাউন্টার করা হয়ে থাকে, লাগেজের ওজন চেক করা, যে লাগেজের একটা নির্দিষ্ট মান আছে সেই মানের চেয়ে বেশি কেউ ওজন ক্যারি করছে কিনা সেটা চেক করা, অতিরিক্ত ওজনের ভাড়া আদায় করা, অর্থাৎ কেউ যদি সেই মানটা অতিক্রম করে ফেলে সেই মানের জন্য আপনাকে একটা ফেয়ার, বিমানভেদে একটা ফেয়ার প্রযোজ্য হয়, সেই ফেয়ারটা আপনাকে আদায় করতে হবে। এবং লস অ্যান্ড ফাউন্ড, কারো যদি কোনো কিছু হারিয়ে যায়, ব্যাগেজ লাগেজ যেগুলো হারিয়ে যায়, আপনাকে সেগুলো দেখভাল করার জন্য, সেগুলো নোট করার জন্য, সেগুলোর দিকে খেয়াল রাখার জন্য আপনাকে লস অ্যান্ড ফাউন্ড ডিপার্টমেন্টে কাজ করতে হতে পারে। এরপরে লোড কন্ট্রোল আনট্রোল যেটা বললাম, লোড কন্ট্রোল, এরপর হচ্ছে আনলোড করা, এগুলো হচ্ছে র্যাম সেকশনের যে কাজগুলো আছে রানওয়েতে সেগুলো কাজ তদারকি করা। তো পর্যায়ক্রমে মূলত কাজগুলো আপনাকে করতে হতে পারে। তো মূলত এই ধরনের কাজগুলো আপনাকে করতে হবে, যে আপনি একজন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই ধরনের কাজগুলো আপনাকে করতে হবে সাধারণত। তো আশা করি কাজের ব্যাপারে আপনার একটা আইডিয়া হলো এবং পোস্টিং কোথায় হবে এটা নিয়ে আপনার একটা আইডিয়া হলো।
এখন আমরা চলে আসি ডিউটি টাইপ, যেটা পোস্টিংয়ের সময় বলছিলাম যে সাধারণত 4টা শিফটে ডিউটি করা হয়, যেহেতু আমরা 3টে শিফটের রোস্টার বেসিসে আমরা 8 ঘন্টা করে টাইম পাই, এবং পরবর্তী শিফটটা আসলে আপনার ছুটি হিসেবে কাউন্ট করা হয়। যেমন ধরুন বেশিরভাগ ক্ষেত্রে আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 4টা শিফট দেখতে পাই, এছাড়া বাকি বিমানবন্দরগুলোতে আমাদের শিফটের কম বেশি হয়ে থাকতে পারে। এয়ারপোর্টে বিমান দুটোই সরকারের জরুরি সেবা, তাই ডিউটি শিফট হবে সিস্টেমের জন্য, যেমন 2 দিন সকালে অর্থাৎ ভোর 6টা থেকে দুপুর 2টা, এর পরের দিন ইভিনিং দুপুর 2টা থেকে রাত 10টা, এর পরের 2 দিন আপনার হচ্ছে নাইট রাত 10টা থেকে ভোর 6টা, এভাবে করে পর্যায়ক্রমে আপনার ডিউটিটা ঘুরতে থাকবে, এবং এর পরের 2 দিন টানা 6 দিন ডিউটি করার পর পরের 2 দিন আপনি ছুটি পাবেন। অর্থাৎ এখানে কোনো ফ্রাইডে বা গভর্নমেন্ট হলিডে এভাবে হিসেবে কাউন্ট হবে না, অনেকটা পুলিশের চাকরির মতো। তো এইভাবে আপনার ছুটিটা কাউন্ট হবে, এবং আপনার ডিউটি টাইপটা এভাবে রোস্টিং আকারে পর্যায়ক্রমে চক্রাকারে ঘুরতে থাকবে। আশা করি ডিউটি টাইমটা আপনাকে বোঝাতে পেরেছি। তো এটা হয়তো অনেকের জন্য একটু সমস্যা হতে পারে, তবে এটা একটা নেগেটিভ সাইড বলা যেতে পারে, বাট এটা বাদ দিয়ে যদি আমরা দেখি কনসিডার করি, তাহলে ওভারঅল এটা একটা ভালো অপশন। এটা আপনি একেবারে স্লাইডের শেষে গিয়ে বুঝতে পারবেন। এখন আসুন বেতন, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কোনো চাকরির ক্ষেত্রে। বেতন হচ্ছে বেসিক 11তম গ্রেডের হলেও ওভারটাইম ব্যতীত বেতন পাবেন প্রায় 10ম গ্রেডের সমান, অর্থাৎ প্রায় সর্বোচ্চ গেলে 25 থেকে 28 হাজারের মতো হয়ে থাকতে পারে। তবে ওভারটাইম হিসেবে বেতনটা আসলে কাউন্ট হয়। ধরুন আপনি কেউ 1 ঘন্টা ওভারটাইম করলো, কেউ 3 ঘন্টা, বা যার যত ঘন্টা ওভারটাইম সেটার উপর ডিপেন্ড করে। বর্তমানে প্রতি ঘন্টায় 150 টাকা থেকে ওভারটাইম কাউন্ট করা হয়। এক্ষেত্রে যে যত বেশি ওভারটাইম করবে তার স্যালারি তত বেশি হবে। তো আনুমানিক আপনি ধরে নিতে পারেন একটা স্ট্যান্ডার্ড স্যালারি আসবে। সেক্ষেত্রে দশম স্ট্যান্ডার্ডের স্যালারিটা আমি এখানে ধরেছি, আপনি চাইলে সেটাও কাউন্ট করতে পারেন, অথবা খুব ভালো স্ট্যান্ডার্ড মানের একটা স্যালারি দাঁড়াবে। এরপর আমরা চলে আসি প্রমোশন যে অপশনটাতে। এখানে হচ্ছে যে বেতনটা এটা হবে আসলে, এখন এখানে গ্র্যাচুইটি পেনশনের অনেক বিষয় আছে, তো আমি সেগুলো অ্যাড করিনি। যেমন চাকরি জীবন শেষে আপনি কত টাকা বেতন পাবেন সেটা আসলে আপনার প্রমোশন গ্রোথ যে স্কেলটা দেখতে পাচ্ছেন এটার উপর অনেকটা ডিপেন্ড করে, যার কারণে আমি এটা এখানে সম্পূর্ণভাবে হাইলাইট করিনি। তো এটা পরবর্তীতে আপনি কোন পোস্ট থেকে রিটায়ার্ড করছেন সেটার উপর ডিপেন্ড করে গ্র্যাচুইটি বা পরবর্তী ধাপগুলো নির্ণয় করা হবে। এই জন্য আমি এই বিষয়টি স্কিপ করে গেলাম, আপনাকে শুধু স্যালারির ব্যাপারে একটা আইডিয়া দিলাম। এবং প্রমোশন গ্রোথটা আপনি একটু দেখুন স্মুথলি। সবার প্রথম আপনার যে পদে আপনি যোগদান করবেন সেটা হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। এই পদে আপনি 3 বছরের জন্য নবায়নকৃত চুক্তিধারী ক্যান্ডিডেট হিসেবে যোগদান করবেন। এই কারণে আসলে আমি এখানে গ্র্যাচুইটি বা যে বিষয়টা চাকরি জীবন শেষে সেটা আমি হাইলাইট করিনি, কারণ 3 বছর আপনি সাকসেসফুলি জব কমপ্লিট করার পর আপনি তাদের সাথে স্থায়ীকরণ বা স্থায়ী চুক্তিতে আপনি নিয়োজিত হবেন, অর্থাৎ তাদের পার্মানেন্ট সদস্য হবেন। তো এই 3 বছর যেহেতু একটু আপনাকে চুক্তির মধ্যে থাকতে হবে, তাই এটা একটু সেন্সিটিভ বিষয়, বাট আদার্স ইটস ওকে। তো গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট থেকে আপনি পরবর্তীতে গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার অর্থাৎ সুপারভাইজ করার দায়িত্ব পাবেন, এবং সেখান থেকে পরবর্তীতে জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার এই পদে আপনি পদোন্নতি পাবেন, এবং পর্যায়ক্রমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, স্টেশন ম্যানেজার এবং ইত্যাদি এসব পদে আপনি পদোন্নতি পাবেন। তো স্বায়ত্তশাসিত যেহেতু একটা প্রতিষ্ঠান, এবং এটার পদটা হবে 3 বছর পর স্থায়ী পদে আপনি নিয়োগপ্রাপ্ত হবেন। তা 3 বছর স্থায়ী পদে 3 বছর পর যখন আপনি স্থায়ী সদস্য নিয়োগপ্রাপ্ত হবেন, তখন আপনার স্যালারি স্ট্রাকচার গ্র্যাচুইটি ফান্ডটা কাউন্ট করা হবে, এবং সেখান থেকে আপনি পরবর্তীতে আপনার চাকরি জীবন শেষে কোন পদ থেকে রিটায়ার করছেন সেটার উপর ডিপেন্ড করবে, এবং চাকরি জীবনে বিভিন্ন বিষয়ের উপর আপনার সেই শেষের অবস্থানটা নির্ভর করবে। এখন আসুন, প্রত্যেক জবের একটা সুবিধা অসুবিধা আছে, আমরা এখান থেকে একটু সুবিধাটা দেখার চেষ্টা করি, পরবর্তীতে আমরা সেই অসুবিধাটা দেখছি। সুবিধা হচ্ছে স্বাস্থ্যসেবা ও বছরে বিমানের 22টি টিকিট পাবেন, অর্থাৎ আপনি স্বাস্থ্য সেবাটা ফ্রি পাচ্ছেন বাংলাদেশ বিমানের পক্ষ থেকে, এবং বছরে আপনি 22টা বিমানের টিকিট আপনি ফ্রি পাবেন, যেগুলো দিয়ে আপনি আপনার পরিবার বা আপনি নিজেও ভ্রমণ করতে পারেন। পোশাক ভাতা প্রফিট শেয়ার হয়, অর্থাৎ প্রতি বছর যেই প্রফিটটা হয় সেটার একটা অ্যামাউন্ট বা প্রফিট পার্সেন্টেজ সেটা এমপ্লয়ীদের মাঝে বন্টন করে থাকে বাংলাদেশ বিমান। ফিউচারে হাউস পোস্টিং, স্টেশন ম্যানেজার হয়ে বিমানের কোনো ডেস্টিনেশনের ফরেন পোস্টিং, হজ ওমরা করতে পারবেন নিজের মা বাবার সাথে, পরিবার নিয়ে, মা বউ স্ত্রী সন্তান নিয়ে হজ করার যেই ক্যাম্পেইন বা ওমরা সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এখন একটা অসুবিধা হলো, সেটা হচ্ছে পাবলিক হলিডে নাই, প্রায় নেই বললেই চলে। এটা একটা অপারেশনাল জব, ছুটি কম পাবেন। ছুটি কম বলতে আপনার রোস্টিং হিসেবে যখন ছুটি পান সেটাই এক্সট্রা ছুটি আপনি এখানে, যেমন পাবলিক হলিডে কারো ফ্রাইডেতে বন্ধ হচ্ছে, কারো ধরুন অন্য কোনো ডেটে বন্ধ হচ্ছে, কিন্তু এখানে এয়ারলাইন্সে তো আপনার সেই ডেটে কাউন্ট হয় না। তাহলে আপনার যখনই রোস্টার বেসে আপনি ছুটি পাবেন সেটাই আপনার ছুটি, পাবলিক হলিডেতে আপনার কোনো ছুটি নাই।
এরপর রোস্টারিং এর সাথে সাপ্তাহিক ছুটিও ঘুরবে, নাইট ডিউটি এভাবে চলতে থাকবে। তো এটা অনেকের জন্য একটা ম্যাক্সিভ সমস্যা হতে পারে, বাট আমার দৃষ্টিতে এটা যদি আমরা অ্যাভয়েড করি এই নেগেটিভ সাইডটা, তাহলে আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট অপশন, কারণ এটার মতো লুক্রেটিভ জব খুব কম আছে। এবং এখানে অনেকের প্রশ্ন যে আসলে ফেয়ারে নিয়োগ হয় কিনা, আশা করা যায় ইনশাল্লাহ ফেয়ারে নিয়োগ হবে। এবং আপনি ফেয়ারে হবে না, ওরা লিঙ্ক ধরেছে বা বিভিন্ন ধরনের কথা আসবে আসলে, বাট এগুলোতে কান না দিয়ে আপনি আপনার প্রস্তুতি নিয়ে যান। কারণ প্রস্তুতি যখন আপনি পরিশ্রম, কাউকে ধোকা দেয় না, আপনি যখন পরিশ্রম করবেন অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আপনি একটা ভালো অবস্থানে চলে যাবেন। এবং আপনার স্রষ্টা, আপনি যে ধর্মেরই হন না কেন, সৃষ্টিকর্তা আপনাকে অবশ্যই অবশ্যই আপনার পরিশ্রমের সফলতা দান করবে। এখন আমরা দেখি পরীক্ষা পদ্ধতিটা কীরকম। আসলে বিগত আমরা যে পরীক্ষা পদ্ধতি লিখেছিলাম সেখানে ছিল প্রিলি 80 নম্বরের এবং এরপর সরাসরি ভাইভাটা হয়ে যেত। বাট এইবার একটু নিউ প্যাটার্ন অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে প্রিলি 80 নম্বরের পরীক্ষা হবে এবং রিটেন 80 নম্বরের পরীক্ষা হবে। এর পরবর্তীতে ভাইভা হবে 20 নম্বরে, যেটা সম্পূর্ণ ইংরেজিতে হয়ে থাকে এখন পর্যন্ত। তো রিটেন 80 নাম্বার এবং ভাইভা 20 নাম্বার, এই 100 নাম্বার, আর এদিকে প্রিলি 80 নাম্বার। তো ওই 100 নাম্বারের উপরে আসলে ডিপেন্ড করবে যে ক্যান্ডিডেট কারা কীভাবে সিলেক্ট করছে, এবং ফেয়ার নিয়োগ হবে আশা করা যায় ইনশাল্লাহ। তবে এই মূল পরীক্ষার আগে বাংলাদেশ বিমান ফিটনেস টেস্ট করে থাকে, সেটা হতে পারে আপনার পরীক্ষা 2-1 দিন আগে আপনাকে বলবে বিভিন্ন জায়গায় তাদের অফিসে যেতে, সেখানে আপনার ফিটনেস, হাইট এগুলো চেক করা হবে এবং পরবর্তীতে আপনার পরীক্ষার ডেট দেওয়া হবে। এবং এমন হতে পারে পরীক্ষার দিন সকালেও একটু আর্লি আপনার ফিটনেস চেক করা হতে পারে, বা আপনার যে তথ্যগুলো দিয়েছেন ডকুমেন্ট ভেরিফিকেশন এগুলো সব কিছু চেক করে নেয় তারা। তো এটা পরীক্ষার দিনও হতে পারে, 2-1 দিন আগেও হতে পারে, কিংবা এটা আসলে ডিপার্টমেন্ট জানে, বা এক্সাম টেকার কে এক্সাম নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, বা অধিদপ্তর মন্ত্রণালয় তারাই ভালো জানেন। তবে আগে আমরা এরকম দেখেছি, তাই আমি বলছি আপনারা প্রস্তুত থাকবেন। এরপর হচ্ছে আসলে এভাবে পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন সেটা নিয়ে আমি একটা স্লাইড তৈরি করার চেষ্টা করছি, সেটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ এখানে একটু ডিফারেন্ট ওয়েতে, একটু স্ট্র্যাটেজিক ওয়েতে আপনাকে প্রিপারেশনটা নিতে হবে, কারণ যেহেতু বুঝতে পারছেন ভাইভা ইংরেজিতে হবে, এরপর প্রিলি 80 নাম্বার, রিটেন 80 নাম্বার, 380টা পদ এবং বাংলাদেশ বিমানের একটা লুক্রেটিভ পদ, তার মানে এখানের জন্য এক্সট্রাভাবে এক্সট্রা কেয়ারলি আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। এবং এই পরীক্ষার জন্য মোটামুটি সময় পাওয়া যাবে 3 থেকে 5 মাস আমার মতে। সার্কুলার শেষ হওয়া 3 থেকে 5 মাসের মধ্যে সাধারণত প্রত্যেক ডিপার্টমেন্ট মন্ত্রণালয় পরীক্ষা নিয়ে থাকে। তো আই হোপ যে এর ক্ষেত্রেও এরকম হওয়ার সম্ভাবনা আছে। এবং সবার শেষে আমি একটা মোটিভেশন কোড অ্যাড করেছি, সেটা হচ্ছে এভরি মর্নিং ইউ হ্যাভ 2 choices, কন্টিনিউ টু স্লিপ উইথ ইউর ড্রিমস অর ওয়েক আপ অ্যান্ড চেজ দ্যাম। প্রত্যেক সকালে আপনার কাছে দুইটা অপশন থাকে। একটা হচ্ছে আপনি হয় ঘুমাতে পারেন আপনার স্বপ্নগুলো নিয়ে, বা স্বপ্ন দেখে ঘুমাতে পারেন, অথবা জেগে উঠে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আপনি প্রচেষ্টা চালাতে পারেন। এবং সবশেষে ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট সাকসেস মেক দ্য নয়েজ। আপনি নীরবে পরিশ্রম করে যান, ইনশাআল্লাহ তাআলা আপনার সফলতাই আপনাকে পরিচয় করিয়ে দিবে, দাঁড় করিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগলো। আপনাদের কোনো যদি কিছু জানার থাকে আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগলো। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।